হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ঠিকঠাক, খুব ভালো। তো আমরা ইলাস্টিসিটি পড়ছিলাম, তাই না? ইলাস্টিসিটির অরিজিনাল ফিজিক্সটা শিখেছি। আর কি শিখলাম? স্ট্রেস কি, স্ট্রেন কি, কত রকমের হয় এরা, এগুলো শিখেছি। আজকে লেকচার 3-তে আমরা স্ট্রেস স্ট্রেনের যে কার্ভটা, সেই কার্ভটা কীরকম ভাবে আমরা অ্যানালাইসিস করব সেটা শিখবো, এবং স্ট্রেস স্ট্রেনের যে কার্ভটা, সেই কার্ভের সাথে মেটেরিয়ালের যে স্ট্রেংথ বা মেটেরিয়ালের যে টাইপটা, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু ফিজিক্স প্রো। স্ট্রেস ভার্সেস স্ট্রেনের যে কার্ভটা দেখো, স্ট্রেস কোনটা স্ট্রেন কোনটা মনে আছে আশা করছি। এই যে স্ট্রেন, স্ট্রেন মানে হচ্ছে কি না, চেঞ্জ, যে চেঞ্জটা হচ্ছে বা ডিফরমেশন। স্ট্রেস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ডিফরমেশন। ওকে, এটা হচ্ছে ডিফরমেশনের সমতুল্য ব্যাপার। আর এই যে স্ট্রেস, যেটা হচ্ছে মানে রেজিস্ট করছে, মানে ইন্টারনাল যে ফোর্সটা বা ইন্টারনাল রেজিস্টিভ যে ফোর্সটা, সেটা। অর্থাৎ যখন তুমি স্ট্রেস অ্যাপ্লাই করছো তখন স্ট্রেন অটোমেটিক্যালি হবে, এবং স্ট্রেন হলে স্ট্রেস হবে। অ্যাকচুয়ালি স্ট্রেন হলে স্ট্রেস হবে, কারণ স্ট্রেস যেহেতু ইন্টারনাল ব্যাপার। তার মানে এখানে একটা ডিফরমেশন ফোর্স ইউজ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ডিফরমেশন পাবো, যে ডিফরমেশনকে বাধা দেবে হচ্ছে ইন্টারনাল ফোর্স, যেটা রেজিস্টিং ফোর্স, এবং সেটা হচ্ছে স্ট্রেস। তো এই গ্রাফটাকে আমরা একটু ভালো করে বুঝবো, বইয়ে রয়েছে দেখবে। তো আমি এখানে কিছু নাম টাম দেবো, নাম টামের সাথে সাথে এক এক করে বুঝবো। খেয়াল করে দেখবে এই যে গ্রাফটা, একটা অদ্ভুত গ্রাফ। তো এটাকে আমরা ও নাম দিচ্ছি। এটা হচ্ছে ওয়াই এক্সিস এবং এটা হচ্ছে এক্স এক্সিস। এক্স এক্সিস বরাবর স্ট্রেনকে আঁকা হয়েছে এবং ওয়াই এক্সিস বরাবর আঁকা হয়েছে স্ট্রেসকে। ক্লিয়ার? ওকে। তো আমরা যদি যে কোনো একটা ওয়্যার নিলাম, আমরা ধরো একটা ওয়্যারকে নিলাম, এবং এক্সপেরিমেন্টটা কীরকম ধরনের হয়, যে ধরো একটা টেবিল আছে, টেবিল থেকে তুমি কি করলে না, একটা ওয়্যারকে একটা কপি কলের মাধ্যমে ঝুলালে, এরকম ঝুলিয়ে দিলে। ওকে, এরকম বিষয়টা অনেকটা। এবার তুমি করলে এই ওয়্যারটার উপর কতটা ফোর্স পড়ছে সেটা তুমি পাবে হচ্ছে এমজি দিয়ে, মানে যেটা ঝোলাচ্ছ আর কি, এমজি। এমজি বাড়াতে হবে, আস্তে আস্তে বাড়াবো আমরা। এবার এই যে তারটা, এই যে এমজিটা কিন্তু ডিফর্মিং ফোর্স, হ্যাঁ। এবং যেই মুহূর্তে ডিফর্মিং ফোর্স জেনারেট করাবো, তৎক্ষণাৎ ভিতরে একটা ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ক্রিয়েট করবে, এবং সেটা হচ্ছে স্ট্রেস। তো এবার কি হবে না, এই যে ওয়্যারটা একটা তার, সেটা তারের কিছু ডিফর্মেশন হবে। কিভাবে ডিফর্মেশনটা হচ্ছে সেটা বুঝি। তো আমরা ধীরে ধীরে স্ট্রেনকে বাড়াচ্ছি, মানে ডিফর্মিং ফোর্স বাড়াচ্ছি, মানে স্ট্রেন বাড়ছে এখন। ওকে, তো ডিফর্মেশন হচ্ছে, স্ট্রেন বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে আমরা একটা অদ্ভুত জায়গায় লক্ষ্য করব, যে বেশ খানিকক্ষণ অবধি এটা স্ট্রেট লাইনে মুখ পড়বে। স্ট্রেট, ধরে নাও এত অব্দি স্ট্রেট, একদম স্ট্রেট, তাই তো? এটা একটুখানি নিচের আমাদের ভালো হতো, বাট ওকে। আচ্ছা, এই নাম দিলাম পি। এই ওপি পয়েন্ট অব্দি এটা কি হচ্ছে না, স্ট্রেট যাচ্ছে। তো এখানে ছোট্ট করে নোট করবো এক এক করে প্রতিটা পয়েন্টকে। ও থেকে পি, এটা হচ্ছে লাইনটা কেমন, স্ট্রেট। তা স্ট্রেট লাইন মানে হচ্ছে কি, স্ট্রেট লাইন, যেখানে স্ট্রেট লাইন পাবে সেখানে বুঝবে যে এটা প্রপোর্শনালিটি বোঝায়। গ্রাফ যখন স্ট্রেট হয় তখন তার অর্থ হচ্ছে যে এই যে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস যে ভেরিয়েবলগুলো রাখা হয়, সেগুলো কি হয়, লিনিয়ার ফর্ম হয়। লিনিয়ার মানে লিনিয়ার তো বুঝতে পারছো, সরলরেখা হচ্ছে প্রথমে লিনিয়ার, এবং এটাকে আমরা বলতে পারি প্রপোর্শনাল। প্রপোর্শনাল, প্রপোর্শনাল, পিআই ও এন এ, প্রপোর্শনাল। এই যে লিমিটটা, তো ও থেকে পি, এটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট। তাহলে প্রপোর্শনাল লিমিট কোনটা না, যেখানে এটা কি হয়, স্ট্রেট লাইন থাকে, প্রপোর্শনাল লিমিট। ওকে, মনে রেখো প্রপোর্শনাল লিমিট কিন্তু যতক্ষণ এটা একদম স্ট্রেট লাইন থাকছে। এইবার আমরা আরো ওয়েট বাড়ালাম, মানে আমরা আরো ডিফরমেশনটাকে আরো বাড়ালাম। ডিফরমেশন বাড়িয়ে বাড়িয়ে আমরা একটা লিমিট পাবো, ধরে নাও এই পয়েন্টটা, এই ই থেকে পিতে, পি থেকে ই যেটা অংশটা, আমরা ছোট ছোট করে বলি, একটা একটা করে ভালো করে মন দিয়ে শুনবে। পি থেকে ই অংশ কিন্তু লিনিয়ার নয়। পি থেকে ই এটা কিন্তু নন লিনিয়ার। এখানে নন লিনিয়ার, কিন্তু একটা মজা হবে কি, ও থেকে পিতে এই যে লিনিয়ার ফর্মটা, অর্থাৎ যে প্রপোর্শনাল লিমিটের মধ্যে তুমি যদি কি করবে, ওয়েটটা দিলে এবং ছেড়ে দিলে, মানে ওয়েটটা তুলে নিলে, ডিফর্মেশন যে এজেন্ট অর্থাৎ ডিফর্মিং ফোর্স যদি তুমি তুলে নাও, তাহলে কি হচ্ছে, আবার আগের জায়গায় ফিরে যাবে। এবং আপ টু কতক্ষণ হবে, ই অবধি, ই পয়েন্ট অবধি। কিন্তু পি, এটা কিন্তু নন লিনিয়ার এরিয়া, কিন্তু স্টিল কি হবে না, ই থেকে ই অবধি তুমি ওয়েট বাড়ালে, এই যে স্ট্রেন যেটা রয়েছে, স্ট্রেনটা বাড়াচ্ছ কি হবে না, স্ট্রেসের হিসাবে, তাই না? তো যখন বাড়াচ্ছ, স্ট্রেন বাড়াচ্ছ যখন, তখন কি হচ্ছে না, ই অবধি যাবে, কিন্তু ই অবধি তুমি যখনই
ওয়েটটাকে অর্থাৎ এই যে আমার এমজি বা ডিফর্মিং ফোর্সটাকে সরিয়ে নিচ্ছ, তখনও আবার আগের জায়গায় ফিরে যাবে। তার মানে এই যে অঞ্চলটা ও থেকে ই, এই রিজিয়নটার একটা কমন প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে তুমি যদি ডিফর্মিং ফোর্স সরিয়ে নাও তাহলে কি হবে, ও আগের জায়গায় ফিরে যাচ্ছে। তাই ওই রিজিয়নটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। এটা হচ্ছে ইলাস্টিক লিমিট রিজিয়ন, মানে ইলাস্টিক রিজিয়ন বললেই ভালো হয়, ইলাস্টিক রিজিয়ন। এবং এই যে ই পয়েন্টটা, এটা হচ্ছে ইলাস্টিক রিজিয়ন কোনটা, ও থেকে ই। আর এই যে তোমার ই পয়েন্টটাকে একটা নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এই ই পয়েন্টটা, এটাকে নাম দেওয়া হচ্ছে ইলাস্টিক লিমিট পয়েন্ট। ইলাস্টিক লিমিট মানে এরপরে গিয়ে ইলাস্টিক লিমিটে একটু আরো আগের মতো যাবেন। এবার দেখো, খেয়াল করে দেখো, এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, আস্তে আস্তে স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, তাই না? এখানে একটা স্ট্রেট লাইনের জায়গা তৈরি হচ্ছে। এই যে জায়গাটাতে একটা ভারী অদ্ভুত ঘটনা ঘটে, এটা নাম দিচ্ছি ধরো ওয়াই। স্ট্রেট লাইন বা স্ট্রেট লাইন দু রকম আছে, দেখো একটা স্ট্রেট লাইন হচ্ছে এইভাবে যাচ্ছে, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই এক্সিসের সাথে সাম অ্যাঙ্গেলে যাচ্ছে। এই ক্ষেত্রে ওয়াই, এই যে পয়েন্টে, এই রিজিয়নটা খেয়াল করে দেখো, এই রিজিয়নে কি হচ্ছে না, স্ট্রেনের সাথে এটা প্যারালাল রিজিয়ন, তাই না? অর্থাৎ তুমি খেয়াল করে যদি দেখো, যদি তুমি গ্রাফ আঁকাটা তোমার যদি অভ্যাস থেকে থাকে, তাহলে দেখবে যে এই যে এই রিজিয়নটা এরকম টানলাম আমি, এখান থেকে স্ট্রেস কন্টিনিউয়াসলি বাড়ছে, বাড়ছে কি না, স্ট্রেন বাড়ছে। এইটুকু রিজিয়নে দেখো স্ট্রেন কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? স্ট্রেন বেড়ে যাচ্ছে, বাট স্ট্রেসের বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না, স্ট্রেসের বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এই যে রিজিয়নটা, এই যে ওয়াই পয়েন্টটাকে বলা হয় ইয়েল্ড পয়েন্ট। কি বলা হয়, নামগুলো খুব মজার, ইয়েল্ড পয়েন্ট। ওকে, তো এই ইয়েল্ড পয়েন্টের পর থেকে কি হয়, যে তুমি মানে স্ট্রেন যদি তোমার বাড়াও, স্ট্রেসের বিশেষ পরিবর্তন হয় না, সামটাইমস স্ট্রেস চেঞ্জই হয় না। তাহলে ওয়াই হচ্ছে আমাদের ইয়েল্ড পয়েন্ট, YIELD, ইয়েল্ড পয়েন্ট। ওকে, এরপর থেকে কি হয় না, এরপরে খানিকটা অংশ এরকম থাকে যে যখনও আর স্ট্রেস স্ট্রেনের সাথে সম্পর্কটা ভীষণভাবে কেটে যায়। এই যে রিজিয়ন, ইলাস্টিক রিজিয়ন থেকে এই যে ওয়াই, এর মাঝে একটা ভারী মজার ঘটনা ঘটে কি না, তুমি যদি ই থেকে ওয়াই এর মধ্যে, এই রিজিয়নের মধ্যে যদি তুমি এই ডিফর্মিং ফোর্স থেকে সরিয়ে নাও, তাহলে কি হবে, ও আগের জায়গায় ফেরার চেষ্টা করবে কিন্তু ফিরতে পারবে না, কিছুটা ডিফর্মেশন হয়ে যাবে। এই যে ডিফর্মেশন একটা হয়ে গেল, অর্থাৎ এই রিজিয়নে গিয়ে ওয়াই এর ঠিক আগে, ই থেকে ওয়াই এর মধ্যে এই যে রিজিয়নটা, এই রিজিয়নেও কি করবে, কিছুটা ওর স্ট্রেন থেকেই যাবে। তুমি যদি এই দেখো, ওয়াই কে জিরো করলাম, স্ট্রেস কে জিরো করলাম, মানে ডিফর্মিং ফোর্স জিরো করলাম, কিন্তু স্টিল এই পয়েন্টে স্ট্রেন একটা কিন্তু রয়ে গেল। তো এই জিনিসটাকে বলা হবে, ধরো এটাকে নাম দিচ্ছি আমরা এস। এই ওএসটা হচ্ছে আমাদের পার্মানেন্ট সেট, ওএসটা হচ্ছে পার্মানেন্ট সেট, মানে পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেছে ওর, এখন তুমি আর কিন্তু কিছু করতে পারবে না, পার্মানেন্ট সেট। এখানে পার্মানেন্ট একটা ডিফর্মেশন হয়ে গেছে, এই যে ওয়েসটা পার্মানেন্ট ডিফর্মেশন হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এইবার তুমি তারপর থেকে যদি তুমি করতে থাকো, তাহলে আরো যদি ওয়েট চাপাতে থাকো, তাহলে যেটা হবে, দেখা যাবে যে ওয়েট চাপাও বা না চাপাও, ওটা আপনি বেড়ে যাচ্ছে, যেন লিকুইড ফ্লো করছে যেন। হলো, হওয়ার পর ওটা একইভাবে চলতে 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 সাম হাইট গিয়ে পৌঁছাবে, হঠাৎ করে স্ট্রেসটা কিন্তু হাই হয়ে গেছে, কিন্তু খুব একটা এমন কিছু হাই হয়নি, কারণ এই যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধির তুলনায় এটা কিছুই না। এখানে একটা পয়েন্ট আমার ক্রিয়েট হচ্ছে, যে বি পয়েন্টটার নাম দেওয়া হচ্ছে ব্রেকিং পয়েন্ট, ব্রেকিং পয়েন্ট। ওকে, এই ব্রেকিং পয়েন্টের পর মেটেরিয়াল তার সমস্ত গুণাবলী, অর্থাৎ ইলাস্টিক গুণাবলী সব হারিয়ে ফেলে, সমস্ত গুণাবলী সে হারিয়ে ফেলছে। বরঞ্চ সে কি করছে, এই যে ওয়্যারটা, তখন সেটা কি হচ্ছে, থিনার হচ্ছে, ক্রমশ থিনার হচ্ছে, থিন হতে হতে একটা সময় কি হয়, যে মলিকুলার বন্ডিং গুলো থাকে না, এই যে মলিকুলার বন্ডিং গুলো, এই মলিকুলার বন্ডিং গুলো ভেঙে যায়, এবং তখন এটা ফ্লোজ লাইক এ লিকুইড, একটা লিকুইডের মতন ফ্লো করতে থাকে, ফ্লোজ লাইক এ লিকুইড, লাইক এ লিকুইড, লিকুইডের মতো এটা ফ্লো করতে থাকে। এবং একটা সময় গিয়ে সি পয়েন্টে গিয়ে এরা পরস্পর একদমই আলাদা হয়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে পার্মানেন্টলি তারটা ছিঁড়ে যায়, এটা ছিঁড়ে যাওয়া পয়েন্ট। ওকে, তার মানে দেখো, ও থেকে পি, এই যে রিজিয়নটা লিনিয়ার, ও থেকে ই এখনো অবধি, ও থেকে ই অবধি কি করছে, ওটা পার্মানেন্ট সেট পাইনি, ও বরঞ্চ ফিরে আসছে। কিন্তু ই কে ক্রস করে গেলে ও একটা পার্মানেন্ট সেটের জায়গায় চলে আসছে, পার্মানেন্ট ডিফর্মেশনের জায়গায় চলে আসছে। তো এই যে রিজিয়নটা ও থেকে ই, যেটাকে আমরা বলছিলাম ইলাস্টিক রিজিয়ন, তাই না? সেই ইলাস্টিক রিজিয়নটাকে যদি আমরা ছবিতে আঁকার চেষ্টা করছি,
এই যে রিজিয়নটা ও থেকে ই, এটা হচ্ছে আমাদের ইলাস্টিক রিজিয়ন। এই অংশটা ও থেকে ই, এই যে একটা চৌকো তৈরি করলাম সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক রিজিয়ন, ইলাস্টিক রিজিয়ন। ওকে, ই এর পর থেকে গোটা যে রিজিয়নটা সেটা হচ্ছে প্লাস্টিক রিজিয়ন, প্লাস্টিক। দেখো এখানে আর ডিফর্মেশন কি হবে, এখানে ডিফর্মেশন এমন হবে, কিন্তু তুমি যদি আমাদের ডিফর্মিং ফোর্সটাকে সরিয়েও নাও খুব একটা বদল হবে না, অর্থাৎ সরিয়ে নিলেও ও মোটামুটি ওরকম জায়গাতেই থাকবে। তো এটা কিন্তু যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রেই কম বেশি হয়। কারো ক্ষেত্রে দেখা যায় প্লাস্টিক রিজিয়ন বড়, কারো ক্ষেত্রে দেখা যায় ইলাস্টিক রিজিয়ন বড়, কারো ক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টিক রিজিয়ন খুবই ছোট। স্পেশাল কিছু মেটেরিয়াল যারা এই ক্রাফটটা মেনেই চলে না। এতে এই মোটামুটি 3-4 ধরনের মেটেরিয়াল আমাদের রয়েছে। তাহলে ব্রেকিং পয়েন্টের পর থেকে কি হয়, বস্তুকে তুমি আর ঠেকাতে পারবে না, বস্তু ভাঙতে থাকবে, ইট উইল বি কি হবে, ভেঙে যাওয়ার পরিস্থিতি চলে আসবে, এবং আলটিমেটলি এইখানে গিয়ে কি হবে, ও ছিঁড়ে যাবে, তার ছিঁড়ে যাবে। তাহলে সি পয়েন্টে গিয়ে ছিঁড়ে যাচ্ছে। এটা হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেনের বেসিক ব্যাখ্যাটা গেল। এবার এই ব্যাখ্যা থেকে আমরা কি কি পাচ্ছি, বিভিন্ন গ্রাফ আছে, বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি সেটা আমরা একটু দেখি। এবার আমরা এই টার্মগুলোকে নিয়ে একটু আলোচনা করবো। প্রথম টার্ম হচ্ছে ইলাস্টিক আফটার এফেক্ট। ইলাস্টিক আফটার এফেক্ট কি জিনিস নোট করি আমরা, এটাকে নাম দিচ্ছি আমরা ইলাস্টিক আফটার এফেক্ট, ইএ বলে শর্টে লিখলাম ইলাস্টিক আফটার এফেক্ট। কি হয় যে যখন আমরা কোনো মেটেরিয়ালকে টানছি তখন ইলাস্টিক লিমিটের মধ্যে, কিন্তু এই আলোচনাটা কোটাটা ইলাস্টিক লিমিটের মধ্যে, টানছি টেনে ছেড়ে দিচ্ছি, তখন কি হবে, আমরা দেখলাম যে গ্রাফ অনুযায়ী ওটা আবার আগের জায়গায় ফিরে আসছে, তাই তো। কিন্তু সেই ফিরে আসাটা তাৎক্ষণিক হয় না, একটু ডিলে হয়। ইলাস্টিক আফটার এফেক্ট আমাকে বলে দিচ্ছে ডিলেটা, ডিলে অফ রিগেইন, অর্থাৎ ও আগের জায়গায় ফিরবে তখনই না, একটু সময় নেয়, একটু সময় নেয়। এই যে সময়টা, এটাকে বলা হচ্ছে ডিলে। এবার কন্টিনিউয়াসলি এই ডিলেটা বাড়তে থাকে এবং তার মেটেরিয়াল উইক হতে থাকে। তখন যেটা হয় সেটা হচ্ছে ইলাস্টিক ফ্যাটিক, তখন চলে আসছে ইলাস্টিক ফ্যাটিক, ইএফ মানে ইলাস্টিক ফ্যাটিক। ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্তি, ফ্যাটিক মানে ক্লান্তি। তো ওর কি হয়, কন্টিনিউয়াসলি যখন তোমরা ইউজ করতে থাকি তখন না মেটেরিয়ালের ভিতরে একটা ক্লান্তি চলে আসে, একটা ক্লান্তি চলে আসে, মানে বারবার তুমি ওটাকে এক্সপ্যান্ড করছো ছেড়ে দিচ্ছ, এক্সপ্যান্ড করছো ছেড়ে দিচ্ছ, বস্তুর ওজন এই ওয়েটটা বাড়াচ্ছ, ডিফর্মিং ফোর্স দিচ্ছ, তুলে নিচ্ছ, দিচ্ছ তুলে নিচ্ছ, ফলে ওর মধ্যে একটা ফ্যাটিক বা ক্লান্তি তৈরি হয়। ওকে, এটা হচ্ছে ইলাস্টিক ফ্যাটিক। এতে কি হয় না, মলিকিউলার যে স্ট্রাকচারগুলো, সেই মলিকিউলার স্ট্রাকচারগুলো কিছুই না দুর্বল হতে থাকে, ওরা দুর্বল হতে থাকে। 3 নম্বর হচ্ছে ক্রিপ। এই ক্রিপটা ভারী মজার জিনিস। ক্রিপ হচ্ছে যে ধরো এটার সঙ্গে তুমি ব্রিজের কিছু আমাদের যে নর্মাল ব্রিজগুলো হয় না, ব্রিজগুলোর যে কিছু মিল পাবে। যখন আমি একটা এই জিনিসটাকে কি করলাম, যে ধরো ঝুলিয়ে রেখে দিয়েছি, 10 বছর 20 বছর 30 বছর পরে দেখা যাবে অটোমেটিক্যালি এটা ছিঁড়ে যাচ্ছে। এই যে ছিঁড়ে যাচ্ছে তার কারণ কি, ওয়েটটাকে লম্বা সময় ধরে রাখার ফলে ওটা যেটা হয়েছে, ধীরে 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 এই মলিকুলার বন্ডিংগুলো আস্তে 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 সরতে থাকছে। একটা সময় পর এটা অটোমেটিক্যালি ছিঁড়ে যাবে, যে কারণে ব্রিজগুলো একটা নির্দিষ্ট সময় পর চেঞ্জ করার প্রয়োজন হয়। ব্রিজগুলো দেখতে হয়তো বাইরে থেকে একই রকম লাগবে, কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে এই একটাই কারণে, ক্রিপের জন্য। যে কি হচ্ছে না, আফটার এ লং টাইম যদি তুমি একটা কন্টিনিউয়াস ওয়েটকে ঝুলিয়ে রেখে দাও, আফটার এ লং টাইম এই ক্রিপটা কিন্তু এফেক্টিভ হয়ে উঠবে। এবং শেষ, ইলাস্টিক হিস্টেরিসিস। কি জিনিস সেটা, এই যে গ্রাফটা আমরা পেয়েছিলাম এর সঙ্গে ইলাস্টিক আফটার এফেক্টের সম্পর্ক আছে। গ্রাফটা পেয়েছিলাম, আমরা বাড়ালাম, এই বেড়েছিল। এবার আমরা যখন সরিয়ে নিলাম, সামটাইমস এখানে ও কিন্তু সরলো না, অর্থাৎ এই যে বিষয়টা হলো, একটা পার্মানেন্ট সেট রয়ে গেল, এবং এই যে রিজিয়নটা তৈরি হলো তো, অথবা ও আগের জায়গায় ফিরতে পারলো না, ও আগে গেল, গিয়ে আবার এখানে ফিরে এলো। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় ইলাস্টিক হিস্টেরিসিস। কি বলা হয়, ইলাস্টিক হিস্টেরিসিস, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক হিস্টেরিসিস। এই জাস্ট এগুলো জাস্ট বেসিক টার্মস, অনেক সময় শর্ট কোশ্চেন হিসাবে দিতে পারে, বা এখান থেকে এমসিকিউ দিতে পারে। এখন তো শর্ট কোশ্চেন নেই, এখন সব এমসিকিউ। এমসিকিউ হিসাবে এখান থেকে দিতে পারে যে যদি আমি এরকম অনেকক্ষণ ধরে ঝুলিয়ে রাখি, তাহলে যে ঘটনা করবে সেটা কি, ইলাস্টিক আফটার এফেক্ট না ক্রিপ নাকি ইলাস্টিক হিস্টেরিসিস না কি। অনেকক্ষণ ধরে ঝুলিয়ে, অনেকক্ষণ মানে তোমার হতে পারে সেটা 10 বছর 100 বছর 500 বছর, যদি ঝুলিয়ে রেখে দিয়ে কি হবে, একটা ফ্যানকে তুমি ঝুলিয়ে রেখে দিয়েছো অনেক বছর, অটোমেটিক্যালি পড়ে যাবে, ভেঙে পড়ে যাবেই।
ঠিক যত মোটা কেবেলই দাও যাই দাও, একটা নির্দিষ্ট সময়, কারো ক্ষেত্রে সেটা 5 বছর হতে পারে, কারো বা 50 বছর লাগতে পারে, কিন্তু ঘটনাটা ঘটবে, ঘটনা অবশ্যই ঘটবে। এগুলো এক্সপেরিমেন্টাল বিষয়, এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে বা ইঞ্জিনিয়ার যারা হয় তাদের ক্ষেত্রে, বা বিশেষত যারা এই ধরনের ব্রিজ ফিজ কনসেপ্ট করে, তাদের কি বলে, তাদের কোন একটা ইঞ্জিনিয়ার বলে, সেই ইঞ্জিনিয়াররা কিন্তু এগুলোকে খুব মাথায় রেখে কাজ করেন, তারা খুব মাথায় রেখে এগুলো কাজ করেন। এবার আমরা দেখি যে এই যে বিষয়গুলোকে সাথে আমাদের নর্মাল মেটেরিয়ালস যেগুলো আছে, সেই মেটেরিয়ালসগুলো যেগুলো আমরা শিখেছি গত লেকচারে, সেগুলোর কি কি সম্পর্ক আছে। প্রথম জিনিস হচ্ছে রিজিড বডি। তো তোমাকে এটা বলতে পারি যে রিজিড বডি গ্রাফ কেমন হবে, তোমাকে যদি বলে রিজিড বডি গ্রাফটা কেমন হবে, স্ট্রেস স্ট্রেন গ্রাফ, তাহলে তুমি কি করবে? দেখো, রিজিড বডির ডেফিনেশনটাকে তোমাকে মনে রাখতে হবে। রিজিড বডির ডেফিনেশন হচ্ছে এটাই, তুমি স্ট্রেস বাড়াবে, সরি স্ট্রেন, এটাকে ভুল বললাম, স্ট্রেস বাড়ানো যাবে না, আগে স্ট্রেনকে বাড়বে, কারণ স্ট্রেনটাই হচ্ছে আমার কি, কোকালটা নিই, স্ট্রেনটা যেটা সেটাই হচ্ছে আমার মূল জিনিস, স্ট্রেন। এই স্ট্রেনটা মেন জিনিস, কারণ হচ্ছে স্ট্রেনটা হচ্ছে ডিফর্মেশন। রিজিড বডির ক্ষেত্রে কি হয়, স্ট্রেন অলওয়েজ জিরো, স্ট্রেন ইজ অলওয়েজ জিরো। তাহলে স্ট্রেস জিরো হওয়া উচিত না, স্ট্রেন জিরো। আমি আবার ছবি আঁকছি, সেই পুরোনো কথাটা মনে করে দেখো, এই একটা ধরো রিজিড বডি, এবার কি করলে তুমি, তুমি এদিকে ডিফর্মিং ফোর্স দিলে, ডিফর্মিং ফোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে কি তৈরি হবে, স্ট্রেস তৈরি হবে, স্ট্রেস, স্ট্রেস কিন্তু তৈরি হচ্ছে, বাট কোনো রকম ডিফর্মেশন হচ্ছে না, তার মানে স্ট্রেন জিরো বাট স্ট্রেস এক্সিস্ট করছে। অর্থাৎ গ্রাফটা কিরকম দাঁড়াবে একটু ভালো করে মন দিয়ে দেখো, এই যে আমার অরিজিন, এখানে জিরো আমার, তো স্ট্রেন এখানে জিরো, কিন্তু স্ট্রেস ক্রমশ বাড়িয়ে চলো, কিন্তু এটা হবে না কোনো রকম ডিফর্মেশন। তার মানে রিজিড বডির ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন গ্রাফ হবে স্ট্রেস, স্ট্রেস এক্সিসে, এক্সিস বরাবর, ওকে, স্ট্রেসের যে এক্সিস, এক্সিস বরাবর হবে। অর্থাৎ এক্ষেত্রে মনে রাখতে হবে স্ট্রেন কি হবে, শূন্য হয়ে যাবে, কারণ এটা রিজিড বডি। রিজিড বডির ক্ষেত্রে এই কাণ্ডটা হবে, এটা কোশ্চেন আসতেই পারে। প্রিভিয়াসলি আমি দেখেছি ইউপিএসসি তো এই ধরনের কোশ্চেন এসেছে, কতগুলো গ্রাফ দিয়ে বলেছে এগুলো কি কি জিনিস, বলো দেখি কি কি জিনিস। যদি ইউপিএসসি ইম্পর্টেন্ট নয়, ফিজিক্সে ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব দুটো স্পেশাল মেটেরিয়াল, একটার নাম হচ্ছে ব্রিটল আর একটা হচ্ছে ডাকটাইল। ব্রিটলটা কি জিনিস, ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর মেটেরিয়াল। ভঙ্গুর মেটেরিয়াল বলতে কি বলে, কাঁচ, কাঁচ যেমন ভঙ্গুর মেটেরিয়াল, তাই না। ব্রিটল বলতে এই ধরনের মেটেরিয়াল কি হয় না, এদের উপর ফোর্স প্রয়োগ করলে একটা নির্দিষ্ট ফোর্স, এবং ধরো ও থেকে এই যে ফোর্সটা, যদি এখানে ছবিটা অনেকটা বড় যদিও মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এখান থেকে আমি ফোর্স প্রয়োগ করলাম, অল্প করে ফোর্স প্রয়োগ করে দেখলাম যে এটা বাড়ছে বাড়ছে বাড়তে বাড়তে হঠাৎ করে এটা একটা ব্রেকিং পয়েন্ট চলে এলো, এটা ভেঙে গেল, এর মাঝখানে কোনো প্লাস্টিক রিজিয়ন নেই। তার মানে ব্রিটল যে মেটেরিয়াল তার কোনো প্লাস্টিক রিজিয়ন নেই, প্লাস্টিক রিজিয়ন নেই, নো প্লাস্টিক রিজিয়ন, এক্ষেত্রে কোনো প্লাস্টিক রিজিয়নই নেই, এটা সরাসরি ব্রেকিং পয়েন্টে পৌঁছে যায়, এই ইলাস্টিক লিমিট এবং তারপরে ওর ব্রেকিং পয়েন্ট চলে যায়। ব্রেকিং পয়েন্ট চলে গেলে জানো কি হবে, ভেঙে যাবে। ইলাস্টিক লিমিট বা ইলাস্টিক রিজিয়ন থেকেও, ইলাস্টিক রিজিয়ন থেকেও সরাসরি চলে যাবে ব্রেকিং লিমিটে বা ব্রেকিং পয়েন্টে চলে গিয়ে ভেঙে যাবে। কাঁচের ক্ষেত্রে এটাই হয়, তাই না, কাঁচ ফট করে ভেঙে যায়, কাঁচকে তুমি টেনে লম্বা করতে পারবে না, বরঞ্চ টানাটানি করলে অনেকক্ষণ টানাটানি করতে করতে কি দেখবে ফট করে খুলে গেছে বা ভেঙে গেছে, তাই না। আরেক ধরনের মেটেরিয়াল হচ্ছে ডাকটাইল। ডাকটাইল মেটেরিয়ালগুলো হচ্ছে ঠিক এর উল্টোটা। এক্ষেত্রে কি হচ্ছে, তুমি বাড়াচ্ছ 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 বাড়াতে 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 এই এন্ড পয়েন্টে গিয়ে পৌঁছালো, তারপর শুরু হলো কি না, এই ওয়াই থেকে বি, এই যে অংশটা, এটা হচ্ছে ওর এই যে অংশটা, মেনলি ওয়াই, এই জায়গাটা অনেক বড় করে দেওয়া হয়েছে, বাট ঠিক আছে, তোমরা বোঝার চেষ্টা করবে যে ওয়াই থেকে বি এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা প্লাস্টিক রিজিয়ন, প্লাস্টিক, প্লাস্টিক রিজিয়ন, এর প্লাস্টিক রিজিয়নটা অনেক বড় হয়। ডাকটাইল মেটেরিয়ালে কি হয়, প্লাস্টিক রিজিয়নটা অনেক বড় হয়, তাহলে কি বলবো, এটা প্লাস্টিক রিজিয়ন, রিজিয়ন অনেক বড়, অনেক বড়। যেমন ধরো বাড়িতে সেলোটেপ থাকে, তোমার হাতের কাছে সেলোটেপ নিয়ে টানবে, টানতে টানতে দেখবে যে ওটা বড় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, অনেকক্ষণ পর গিয়ে ওটা ব্রেকিং পয়েন্টে গিয়ে পৌঁছবে, অনেকক্ষণ পরে গিয়ে পৌঁছবে। তার মানে ডাকটাইল মেটেরিয়াল এটা, ঠিক আছে। ডাকটাইল মেটেরিয়াল কোনটা, কাঁচ হচ্ছে, এটা একটা উদাহরণ দিচ্ছে, কাঁচ,
কাঁচ। আর এর ক্ষেত্রে আমরা উদাহরণ কি দিতে পারি না, সেলোটেপ। সেলোটেপ 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 হচ্ছে আমাদের ডাকটাইল মেটেরিয়াল একটা খুব সুন্দর উদাহরণ হতে পারে। এছাড়া আরো এক ধরনের মেটেরিয়াল আছে যাদের বলা হয় ইলাস্টোমার। ইলাস্টোমাররা কি করে, ইলাস্টোমাররা কিন্তু দেখো এদের ক্ষেত্রে এই যে রিজিয়নটা অর্থাৎ যে লিনিয়ার রিজিয়নটা খুব শর্ট হয়, অর্থাৎ এদের ইলাস্টিক রিজিয়ন প্রথমত শর্ট হয় এবং গোটা কার্ভটাই নন লিনিয়ার। কোনো রকমভাবে প্লাস্টিক রিজিয়নের বাইরে, এরা প্লাস্টিক রিজিয়নটাও এদের পরিষ্কার না, এদের ব্রেকিং পয়েন্টও পরিষ্কার নয়, এদের লিনিয়ার বা ইলাস্টিক লিমিটটাও পরিষ্কার না। অর্থাৎ এদের ক্রাফটটা হয় প্রথমত হচ্ছে যে এরা নন লিনিয়ার, এরা হচ্ছে নন লিনিয়ার মেটেরিয়াল। এরা এরকম নয় যে এদের কোনো প্যাটার্ন ঠিকঠাকভাবে আছে, অ্যাকচুয়ালি এদের কোনো প্যাটার্নই নেই এবং এদের এই যে ইলাস্টিক রিজিয়নটা খুব ছোট। ওকে, এবং এদের ইয়েল্ড পয়েন্ট তুমি পাবে দেখো অনেকটা অঞ্চল জুড়ে, ব্রেকিং লিমিট থেকে ইলাস্টিক লিমিট থেকে, যেখানে তোমার স্ট্রেস এবং স্ট্রেনের যে সম্পর্কটা, যদি এখানে দেখা যায় যে স্ট্রেন বাড়ছে কিন্তু স্ট্রেস প্রায় বাড়ছে না, সেই রিজিয়নটা অনেক বড়, তারপর হঠাৎ করে দেখা গেল এটা লিনিয়ার মতন হয়ে গেল, তারপর ব্রেকিং পয়েন্ট অবশ্যই আসবে, সবই আছে। কিন্তু ইলাস্টোমারের ক্ষেত্রে কি হচ্ছে না, এরা নর্মালি যেটা আমরা পেয়েছি, যেটা যে কার্ভটা নিয়ে আলোচনা করেছি স্ট্রেস স্ট্রেনের, সেই রুলগুলোকে মেনে এরা চলে না। ইলাস্টোমারের ক্ষেত্রে এটা হয়। যদি কখনো কোশ্চেন 4টে কোশ্চেন দিয়ে বলো যে কোনটা ইলাস্টোমার, দেখবে যেটা কোনো রকম ভাবে তোমার নোন গ্রাফের মধ্যে পড়ছে না, স্ট্রেস স্ট্রেনের গ্রাফে পড়ছে না, সেটাই হচ্ছে ইলাস্টোমার হবে। ধরো কোনো গ্রাফ আছে এরকম, আমি এটা প্রবলেম সেটের মধ্যে বলতে পারো, এই গেল এই নেমে এই একটা গ্রাফ, এটা একটা হতে পারে। আবার একটা গ্রাফে তোমাকে উদাহরণ দিল যে ভাই এইরকম গ্রাফ এরকম, ঠিক আছে। আর একটা গ্রাফ দিল এরকম একটা গ্রাফ, এর মধ্যে ইলাস্টোমার কোনটা হওয়া উচিত? দেখো এটা হচ্ছে ডাকটাইল মেটেরিয়ালের জন্য, কারণ এর দেখো প্লাস্টিক রিজিয়নটা অনেক হাই, এটা ব্রিটেল মানে হচ্ছে তোমার ভঙ্গুর। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো এটা কোনো ঠিক ঠিকানা নাই, এটা কোনো ঠিক ঠিকানা নেই, এই রিজিয়নটা তো নেই ওর। দেখো এই দুটোর ক্ষেত্রেই এই রিজিয়নটা আছে, এইটা আছে, এটা আছে। এর ক্ষেত্রে প্লাস্টিক রিজিয়ন বড়, এর ক্ষেত্রে প্লাস্টিক রিজিয়ন প্রায় নেই। এক্ষেত্রে কি হচ্ছে, কোনটা যে ছাই ইলাস্টিক লিমিট আর কোনটা যে প্লাস্টিক রিজিয়ন বোঝাই মুশকিল। তার মানে এইটা হচ্ছে আমার ইলাস্টোমার। ইলাস্টোমার এটা আমরা বুঝে নেবো যে এটা ইলাস্টোমার, আর এটা হচ্ছে ব্রিটল, কারণ এটা দেখো সরাসরি প্লাস্টিক রিজিয়নই নেই, এটা হচ্ছে ব্রিটল মানে কাঁচ জাতীয় জিনিস, এবং এটা হচ্ছে ডাকটাইল। ডাকটাইল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেটেরিয়াল এবং স্ট্রেস স্ট্রেনের যে কার্ভটার ডিটেলস আলোচনা করলাম আমি আজকে। ওকে, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, বই অবশ্যই পড়বে, বইটা কিন্তু অবশ্যই পড়বে, বারবার করে বলছি, তোমরা যেই দাও নিট দাও যাই দাও, তোমাদের কিন্তু বইটা পড়া খুব জরুরি। ওকে ওকে, হ্যাভ এ গুড ডে।